প্রথমেই নজর রাখবো আজকে 40টি তাজা সংবাদে। শুরুতেই শিরোনাম। 3টি নথি থাকলেই আবেদন পাকা বাড়ির জন্য। 31 আগস্টের মধ্যে আবাস প্লাসের সুযোগ নেওয়ার আহ্বান প্রশাসনের। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে কত হতে হবে পারিবারিক আয়? 99% মানুষই সঠিকটা জানেন না। মাসে লক্ষ লক্ষ টাকার ফল, দুধ লাগত দিনে 40 লিটার। টুলুর খাদ্যাভ্যাস নিয়ে জোর চর্চা। সবে তো 100 দিন, একটু সময় দিন। ডিএম অফিসের বৈঠক ফেলে রেখে অন্নপূর্ণা বঞ্চিতদের শান্ত করলেন অগ্নিমিত্রা। গায়ে গেরুয়া উত্তরীয়, বিধানসভায় কুণালের অচেনা অবতার। কয়েক মিনিটের জল্পনায় জবনিকা টানলেন ঘোষবাবু নিজেই। মুখে জাল বাঁধলেও জঞ্জালে মুখ দেয় কিছু প্রাণী। আরাবুলের দলত্যাগ নিয়ে নজিরবিহীন তোপ নৌসাদের। বেছে বেছে অযোগ্যদের টাকা দিচ্ছে ওরা। অন্নপূর্ণা অসন্তোষে তৃণমূলকে দায়ী করলেন অগ্নিমিত্রা। সেবাশ্রয় নিয়ে সাময়িক স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 3টি মামলায় অন্তর্বর্তী রক্ষা কবচ হাইকোর্টের। রাতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী। ঘেঁটে দেখলেন ওষুধের স্টক। সুজিত বসুর জামিন মামলায় বড় মোড়। বিচারপতির পর্যবেক্ষণ নিয়ে তদন্তের দাবি আইনজীবীর। সিসিটিভির সংরক্ষণের আর্জি। অন ডিউটি দেখাতে হবে। জনগণনার কাজে যুক্ত শিক্ষকদের নিয়ে নির্দেশ হাইকোর্টের। পড়াশোনা সচল রাখার জোর। 100 দিনে 43% কাজ শেষ করেছেন শুভেন্দু, বললেন অমিত শাহ। 1 মাসেই নাগরিকত্ব মিলবে ডিএম অফিসে। নির্দেশিকা কেন্দ্রের খুশি উদ্বাস্তুরা। 400 শহরে বাসের হাহাকার, নগর পরিবহনে বেহাল ছবি। যাদবপুরের পরিবেশ শান্ত রাখতে রাজনৈতিক দলের উস্কানি থেকে দূরে থাকা উচিত, পড়ুয়াদের বার্তা স্বপন দাশগুপ্তর। প্লাবিত মেদিনীপুরে জল যাতনা, বিপন্ন মানুষের পাশে ত্রাণ নিয়ে ভারত সেবাশ্রম সংঘ। প্রতীক ভাঙ্গায় বামেদের নিশানা এবিভিপির। থানায় অভিযোগ যাদবপুর কর্তৃপক্ষের। বদলা নয়, ব্যবস্থার বদল। শিলিগুড়িতে শাহের উপস্থিতিতে 3 ঐতিহাসিক সিদ্ধান্তের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকা হলেও সেনার অনুষ্ঠানে আসতেন না। শিলিগুড়ি থেকে মমতাকে নিশানা শাহের। শোকজের সন্তোষজনক জবাব নেই। তালা ঝুলল নিউ মার্কেটের 11টি হোটেলে। 24 ঘন্টার মধ্যে অন্য আশ্রয় খুঁজতে হবে আবাসিকদের। পরীক্ষার মুখে অ্যাডমিট কার্ড নিয়ে অনিশ্চয়তা। 21শে সেপ্টেম্বর শুরু উচ্চ মাধ্যমিকে 3য় সেমিস্টার। আবেদন না শুনেই পরোয়ানা। কৃষ্ণনগর আদালতের নির্দেশ নিয়ে হাইকোর্টে মহুয়া মৈত্র। যাদবপুরে ভেঙে যাওয়া প্রতীক সংস্কার। তাণ্ডবে 24 ঘন্টার মধ্যেই জোড়া লাগলো 4 নম্বর গেটের ঐতিহ্য। চলবে সংস্কার, ফের বন্ধ বেলঘড়িয়া উড়ালপুল। ব্যাংকের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ। নয়া নির্দেশিকা জারি লালবাজারের। ইমরান সুস্থই, কয়েক ঘন্টার মধ্যেই ছেড়ে দিল হাসপাতাল। ফের জেলবন্দি পাক প্রাক্তন প্রধানমন্ত্রী। আমাদের চাইনিজ কেন বলেন? অরুণাচলের টিঙ্কলের গর্বিত ইন্ডিয়ান, বার্তা গোটা ভারতকে। মেলেনি অন্নপূর্ণা টাকা। রেল অবরোধ বিরাটিতে। আধা ঘন্টা ট্রেন বন্ধে ভোগান্তি যাত্রীদের। বন্দে ভারতের খাবারে আধকাঁচা পরোটা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে ক্যাটারিং সংস্থাকে 2 লক্ষ জরিমানা রেলের। ইথানলের ধাক্কায় বাড়ছে চিনির দাম। বাজার নিয়ন্ত্রণে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের। নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাইকোর্টের। হেমন্ত সরকারকে প্রতারক বলল আন্দোলনকারীরা। সংরক্ষণ হটাও। আরসোলার পর এবার নয়া দাবিতে যন্তর মন্তরে জমছে ভিড়, সতর্ক প্রশাসন। তেলেঙ্গানার কংগ্রেস মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে আমেরিকায় যাওয়ার অনুমতি দিল না মোদী সরকার, কারণ অজ্ঞাত। ব্রডব্যান্ডের গণ্ডি পেরিয়ে এআই স্মার্ট গ্লাস। জিওর 10 বছরের ডিজিটাল বিপ্লবেই তৈরি হলো নতুন প্রযুক্তির ভিত। বাড়ছে আরএসএসে যোগদানের উৎসাহ। জেনজির মন বুঝতে সংঘ বার্তা বিজেপিকে। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। পাকা বাড়ি, নিরাপদ পরিবার, সরকারের দৃঢ় অঙ্গীকার।
এই মূল ভাবনাকে সামনে রেখে রাজ্য জুড়ে পুরোদমে চলছে আবাস প্লাস 2024 সমীক্ষা। প্রান্তিক ও যোগ্য গ্রামীণ পরিবারগুলির মাথার উপর পাকা ছাদ সুনিশ্চিত করতে বিশেষ তৎপরতা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সরকারি তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী আবাসন যোজনা গ্রামীণের আওতায় ইতিমধ্যেই রাজ্যে 38 লক্ষ পরিবারের নাম সফলভাবে নথিভুক্ত করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যেসব যোগ্য পরিবার এখনও আবেদন করতে পারেননি তাদের জন্য আগামী 31 আগস্ট 2026 পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আবেদন প্রক্রিয়াকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে ডিজিটাল মাধ্যমের সাহায্য নেওয়া হচ্ছে। সাধারণ নাগরিকেরা নিজেদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে দুটি নির্দিষ্ট অ্যাপ ইনস্টল করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন: আওয়াজ প্লাস 2024 এবং আধার ফেস আরডি। প্রয়োজনীয় কাগজপত্র আবেদন করার ক্ষেত্রে মূলত 3টি নথি কাছে রাখা আবশ্যক করা হয়েছে: আধার কার্ড, 100 দিনের কাজে জব কার্ড, আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের বিশদ বিবরণ। সহায়তা ও যোগাযোগ: আবেদন সম্পর্কিত যে কোনো সমস্যা বা অতিরিক্ত তথ্যের জন্য নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত কার্যালয় অথবা ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও সহায়তার জন্য চালু রয়েছে দুটি হেল্পলাইন নম্বর: 8282082820 এবং 180088914451। পুরো প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের নিজস্ব ওয়েবসাইট prd.wb.gov.in এর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত 2.5 মাস ধরে রাজ্যের গ্রাম ও প্রত্যন্ত এলাকাগুলিতে আবাস প্লাসের সমীক্ষার কাজ চলছে। তবে এখনও কোনো যোগ্য পরিবারের সমীক্ষা না হয়ে থাকলে দ্রুত প্রশাসনের নজরে বিষয়টি আনার আবেদন জানান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তার ইমেল আইডিতে নিজেদের নাম, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত, ব্লকের নাম এবং মোবাইল নম্বর পাঠানোর কথাও বলেন তিনি। গত 1 মাস ধরে বিধায়ক, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে যোগ্য কোনো পরিবার যাতে সমীক্ষার বাইরে না থাকে তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি। বিজেপি ক্ষমতায় আসার পরেই একাধিক জনকল্যাণমুখী প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ জোর দিয়েছে। নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যে এসেছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনা। চলতি মাসে 16 আগস্ট থেকে বাংলায় আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা চালু হয়। কেন্দ্রের সুপারহিট প্রকল্পগুলির মধ্যে একটি হল এই আয়ুষ্মান ভারত যোজনা, যার মাধ্যমে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেতে পারেন উপভোক্তা। রাজ্য তথা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি রেজিস্টার্ড হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারেন কার্ড হোল্ডাররা। তবে অনেকেই জানেন না এই প্রকল্পের সুবিধা পেতে কত হতে হবে পারিবারিক আয়। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমার ক্ষেত্রে যেসব পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম তারাই মূলত এই সুবিধার আওতায় আসবেন বলে জানা গিয়েছে। এই ক্যাশলেস প্রকল্পে হাসপাতালে ভর্তি থেকে অপারেশন চিকিৎসার সময় কার্ড হোল্ডারদের কোনো টাকা খরচ করতে হয় না। বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ নিখরচায় চিকিৎসার সুবিধা পাবেন কার্ডধারীরা। পরিসংখ্যান বলছে, বাংলা সহ গোটা দেশের প্রায় 36,000 সরকারি ও বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের আওতাভুক্ত রয়েছে। সুতরাং দেশের যে কোনো প্রান্তে গিয়ে এই সুবিধা নেওয়া যাবে। জানিয়ে রাখি, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে পারেন রাজ্যের প্রায় 1.5 কোটি পরিবার। কেন্দ্রীয় সরকার এই প্রকল্প রূপায়ণের জন্য প্রাথমিক খাতে 976 কোটি টাকা বরাদ্দ করেছে। পাথর সম্রাট টুলু মণ্ডলের বাড়ি যেন রাজপ্রাসাদ, গাড়ির সংখ্যা অবাক করা। শুধু তাই নয়, এবার সামনে এলো খাবারের বিলাসিতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে মাসে নাকি 1.5 লক্ষ টাকার ফল কিনতেন টুলু। দিনে 40 লিটার দুধ আসত বাড়িতে। রাজকীয় খাবার দাবার নিয়ে চলছে জোর চর্চা। টুলুর ঘনিষ্ঠ বৃত্তের লোকজনের দাবি, দিনের বেশিরভাগ সময় কাজ নিয়ে ব্যস্ত থাকতেন পাথর সম্রাট। কাজের সূত্রে কখনো সোঁতসাল, কখনো মোহাম্মদবাজার, আবার কখনো সময় কলকাতা চিনার পার্কের বাড়িতে থাকতেন টুলু। তবে সুভাষপল্লীর বাড়ি ছিল তার অবসর যাপনের জায়গা। সেখানে মনমতো বাড়ি সাজিয়েছিলেন টুলু। জিম থেকে থিয়েটার তৈরি করেছিলেন পাথর সম্রাট। আসবাব হিসাবে ব্যবহার করতেন বিদেশি কাঠের খাট, বেলজিয়ান গ্লাসের আয়না। শোনা গিয়েছে নিয়মিত শরীরচর্চা করা টুলু স্বাস্থ্যকর খাবার দাবার খেতে পছন্দ করতেন। ফল এবং দুধ জাতীয় খাবার দাবার খেতেন। বাজার থেকে কেনা ছানা খেতে ভালোবাসতেন না। তাই নাকি দিনে কমপক্ষে 40 লিটার দুধ কিনতেন, তা দিয়েই তৈরি হতো ছানা। 5 জন রাঁধুনি রান্নাবান্না করতেন। আবার ফলও অত্যন্ত প্রিয়
প্রিয় টুলু ও তার স্ত্রীর। মিয়াজাকি আম, চাইনা নাশপাতি, ফুজি ও কাশ্মীরি অ্যাপেল, দার্জিলিংয়ের কমলা লেবু পছন্দ করতেন টুলু। তার স্ত্রীর পছন্দের অ্যাভোকাডো এবং কিউইয়ের মতো ফল। শোনা গিয়েছে সিউড়ির একটি প্রথম শ্রেণীর দোকান থেকে নাকি ফল কিনতেন টুলু। সকালে ওই ফল দোকানি ফলের ছবি এবং ভিডিও করে পাঠাতেন। হোয়াটসঅ্যাপে দেখে ফল পছন্দ করা হতো। পছন্দ হলে টুলু কোনো কর্মী গিয়ে ফল নিয়ে আসতেন। অনেক সময় ম্যানেজারদেরও ফল কিনতে পাঠানো হতো। কমপক্ষে 10 টাকার ফল কিনতেন তারা। মাসের শেষে 1.5 লক্ষ টাকার বিল মেটাতেন পাথর সম্রাট। যেমন নিজেরা খেতেন তেমন আবার উপহারেও টুলু ফল দিতে পছন্দ করতেন। জানা গিয়েছে জেলা প্রশাসনের নতুন আধিকারিককে কমপক্ষে 10,000 টাকার ফল উপহার দিতেন। এখনও টুলু কোথায় তা জানা নেই কারো, তবে আপাতত টুলুর খাদ্যাভ্যাসে যেন টক অব দ্য টাউন। রাজ্য সরকারের ঘোষিত মহিলাদের আর্থিক সহায়তা প্রকল্প অন্নপূর্ণা ঘিরে ক্ষোভ বেড়েই চলেছে। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিস্তীর্ণ এলাকার নানাবিধ অভিযোগ, ভাতার টাকা না মেলা এবং প্রক্রিয়াকরণে গাফিলতির অভিযোগে শুক্রবারও একাধিক জায়গায় পথ ও রেল অবরোধ এবং প্রতিবাদ করলেন বঞ্চিত মহিলারা। পশ্চিম মেদিনীপুরের পরিস্থিতি এমনই হয়ে ওঠে যে জেলা শাসকের বৈঠক ছেড়ে মহিলাদের মুখোমুখি হতে বাধ্য হন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের অফিসে একটি পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দিতে যান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দপ্তরে ঢোকার মুখেই এক প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। পরবর্তীতে মিটিং চলাকালীন আচমকাই জেলা শাসকের ভবনের নিচুতলায় ঢুকে পড়েন অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত বহু মহিলা। তৈরি হয় চরম হইচই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর 2:30 নাগাদ প্রশাসনিক বৈঠক মুলতুবি রেখেই নিজেই নিচে নেমে আসেন মন্ত্রী। তার সঙ্গে ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা এবং স্থানীয় বিধায়ক শঙ্কর গুছাইত। তাদের শান্ত করার চেষ্টা করেন মন্ত্রী। একটু সময় দিন, সবে তো সরকার 100 দিন পূর্ণ হলো। আপনারা আস্তে কথা বলুন, তবেই তো আপনাদের কথা শুনতে পাবো। আপনাদের সমস্যার সমাধান করতে চাই বলেই তো মিটিং ছেড়ে নেমে এলাম। মন্ত্রী জানতে চান যাচাইকরণের প্রক্রিয়াকরণ কেন নাম বাদ গেল তা খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু গত জুন বা জুলাই মাসে কেউ টাকা পেয়েছিলেন কিনা উপস্থিত মহিলারা সমস্বরে উত্তর দেন তারা একটি মাসেরও টাকা পাননি। শুধু তাই নয়, কাগজের কাজের জন্য তাদের এক দপ্তর থেকে অন্য দপ্তরে চক্কর কাটতে হচ্ছে। এসডিও অফিসে গেলে বলা হচ্ছে পুরসভায় যেতে, আর পুরসভায় গেলে ফেরত পাঠানো হচ্ছে এসডিও অফিসে। ভুক্তভোগীদের এই ভোগান্তির কথা শুনে মন্ত্রীর সঙ্গে সঙ্গে জেলা শাসককে একজন নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দেন। মহিলাদের আশ্বস্ত করে তিনি বলেন, আপনারা এসডিও এবং বিডিও অফিসে গিয়ে যাবতীয় তথ্য জমা দিন, সেখানেই সব কাগজ নেওয়া হবে। আমি আপনাদের সমস্যার স্থায়ী সমাধানের জন্যই উদ্যোগী হয়েছি। মন্ত্রীর এই আশ্বাসের পর ধীরে ধীরে শান্ত হয় পরিস্থিতি। তারপরই এক এক করে জেলা শাসকের দপ্তর থেকে বেরিয়ে যান মহিলারা। গায়ে জড়ানো জমকালো গেরুয়া উত্তরীয়, আর সেই পোশাকেই বিধানসভায় অলিন্দে খোশ মেজাজে ঘুরে বেড়াচ্ছেন বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। ব্যাস, এই দৃশ্য দেখা মাত্রই বিধানসভা চত্বর জুড়ে চরচর করে চড়তে শুরু করল জল্পনার পারদ। তবে কি জোড়াফুল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি? কুণালের এই অচেনা অবতার দেখে চোখের পলক ফেলতে ভুলে গিয়েছিলেন উপস্থিত অন্যান্য বিধায়ক থেকে শুরু করে সাংবাদিকেরা। তবে নাটকীয় এই জল্পনার মেয়াদ স্থায়ী হলো মাত্র কয়েক মিনিট। আসল ঘটনা সামনে আসতেই ভুল ভাঙল সবার, আর রাজনীতির উত্তাপ এক মুহূর্তে বদলে গেল হালকা হাসির রসে। আসলে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনীর একটি বিশেষ প্রতিনিধি দল। বিধানসভার করিডোরে হাঁটতে হাঁটতে আচমকাই কুণাল ঘোষের মুখোমুখি হয়ে যান তারা। তৃণমূলের এই দাপুটে বিধায়ককে দেখেই উৎসাহী সদস্যরা তাকে ছেঁকে ধরেন এবং শ্রদ্ধা জানাতে পরিয়ে দেন নিজেদের গেরুয়া রঙের উত্তরীয়। হাসি মুখে সেই উত্তরীয় গ্রহণ করে কুণাল পায়চারি করতে থাকেন বিধানসভা চত্বরে। ফলে এক ঝলক দেখেই চারিদিকে ছড়িয়ে পড়েছিল দলবদল এর রসালো জল্পনা। গৌরক্ষকদের দেওয়া উসনিসে তৃণমূল বিধায়কের এই সংক্ষিপ্ত গেরুয়া পর্ব যে বিধানসভার গুরুগম্ভীর আবহে এক পশলা রোমাঞ্চ ও কৌতুক জগিয়ে গেল তা নিয়ে কোনো সন্দেহ নেই। বস্তুত স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে তৃণমূলের 2 শিবিরের কর্মসূচিতেই দেখা যায় বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে। সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তপসিয়ায় পুরনো তৃণমূল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। সেখানে দোলা সেন, বৈষ্ণব চট্টোপাধ্যায় সহ কালীঘাটপন্থী শাখা সংগঠনের নেতাকর্মী এবং ছাত্র যুবরা উপস্থিত ছিলেন। তপসিয়ার কর্মসূচি শেষ করে কিছুক্ষণের মধ্যেই মেট্রোপলিটনের উদ্দেশ্যে রওনা দেন কুণাল। সেখানে তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে স্বাধীনতা দিবসের কর্মসূচি চলছিল। ওই অনুষ্ঠানে পৌঁছে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি। পরে উপস্থিত নেতাকর্মীদের অনুরোধে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুণাল। তখনও কুণালকে নিয়ে কম জল্পনা হয়নি, কিন্তু কুণাল আছেন কুণালের মতোই।
দল ত্যাগী নেতা আরাবুল ইসলামকে নজিরবিহীন ভাষায় বিঁধলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। নাম না করে গ্রামের বিশেষ প্রাণীর মুখঠুলির রূপক টেনে তিনি যে মন্তব্য করেছেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আরাবুলের দল ছাড়া নিয়ে প্রশ্ন করা হলে নৌশাদ জানান, দল ছেড়ে গিয়েছেন বলে যে তিনি নীরব থাকবেন তেমনটা নয়। আইএসএফ বিধায়কের কথায় তিনি দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন বলেই তাঁর বিরুদ্ধে কথা বলবো না তা নয়, তবে আমরা গ্রামের দিকে কিছু প্রাণীকে মুখে জাল দিয়ে রাখি যাতে তারা নোংরা কিছুতে মুখ না দেয়, কিন্তু তা সত্ত্বেও সেই সব প্রাণী মাঝে মাঝেই নোংরা জঞ্জালে মুখ দেয়। আরাবুলকে অতীতে দলে নেওয়ার প্রসঙ্গ টেনে নৌশাদ বলেন, যখন তাকে নেওয়া হয়েছিল তখনই আমি বলেছিলাম তাকে শুধরাবার একটি সুযোগ দেওয়া হচ্ছে। স্বৈরাচারী দল একনায়কতন্ত্র চলছে। এই অভিযোগ তুলে নৌশাদ সিদ্দিকীর আইএসএফ ছেড়েছেন ভাঙড়ের নেতা আরাবুল ইসলাম। গতকাল সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন কথা। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগ দিয়েছিলেন আরাবুল। সেই সময় তিনি জানিয়েছেন তৃণমূলের জন্য তিনি প্রাণপাত করেছেন, কিন্তু সেই দল তাকে বারবার অপমান করেছে। সেই ক্ষোভ থেকেই তার এই সিদ্ধান্ত। কিন্তু ভোটের ফলের কয়েক মাসের মধ্যেই এ যেন এক অন্য আরাবুল। এবার নৌশাদের দলের বিরুদ্ধে কার্যত একই রকম অভিযোগ তুলে পদ ছেড়েছেন তিনি। আরাবুলের বক্তব্য, আইএসএফ একনায়কতন্ত্র চালাচ্ছে। রাজনৈতিক মহল বলছে শওকত মোল্লার প্রভাবে ক্রমশ কোণঠাসা হয়ে আইএসএফকে বেছে নিয়েছিলেন আরাবুল, কিন্তু এখন তার পরবর্তী সিদ্ধান্ত কি হতে পারে তা নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে। ২০০৬ সালে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী মোশাররফ হোসেন নস্করকে হারিয়ে তৃণমূলের বিধায়ক হয়েছিলেন আরাবুল। তখন বিধানসভায় তৃণমূলের মোট ৩০ জন বিধায়কের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তবে ২০১১ সালে পরিবর্তন হওয়াতে বিদ্রোহী প্রার্থী নান্নু হোসেনের কারণে ভোটে ভাঙন ধরে এবং সিপিএমের বাদল জামাদারের কাছে পরাজিত হন তিনি। এরপর সময়ের সঙ্গে সঙ্গে দলে তার গুরুত্ব কমতে থাকে এবং শেষ পর্যন্ত বহিষ্কার করা হয়। এখন প্রশ্ন, আরাবুল ইসলামের পরবর্তী রাজনৈতিক গন্তব্য কি হবে? বর্তমান তৃণমূল কংগ্রেস দুই ভাগে বিভক্ত। একে একে অধিকাংশ বিধায়ক এই সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। তারা নিজেদের আলাদা শিবির তৈরি করেছেন। তাহলে কি আরাবুল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দিকে ঝুঁকবেন? এই প্রশ্নই এখন সকলের মনে। যদিও ঝুঁকলেও ঋতব্রত শিবির তাকে স্বাগত জানাবেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। অন্নপূর্ণা যোজনার টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি বহু মহিলার। দিকে দিকে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। এবার গোটা পরিস্থিতির জন্য তৃণমূলকেই দুষলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। গতকাল পশ্চিম মেদিনীপুরে জেলা শাসকের দপ্তরে মহিলাদের বিক্ষোভের সামাল দিতে একথাই বললেন তিনি। অগ্নিমিত্রা বলেন, আমার মা বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। যদি ধরি ২ কোটি মহিলার যদি আবেদন করেছেন সেগুলি আপলোড করতে একটু সময় লাগবে, সেই সময়টা দিতে হবে। ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে মন্ত্রী আরও বলেন, বলতে খারাপ লাগছে, অনেক তৃণমূলের লোক ভিতরে বসে রয়েছে, অনেক গন্ডগোল পাকাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি, বলে রাখা ভালো, এর আগে বাঁকুড়ার শালতোরার বিধায়ক চন্দনা বাউড়িও একই অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, কেউ কেউ ইচ্ছাকৃতভাবে যোগ্যদের অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত করছেন, আর তার ফলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আগামী দিনে সব ঠিক হয়ে যাবে বলেই দাবি তার। গতকাল পশ্চিম মেদিনীপুরে জেলা শাসকের দপ্তরে যান অগ্নিমিত্রা। পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দেন। দপ্তরে ঢোকার মুখে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া মহিলারা তার সামনে প্রতিবাদ করেন। আবেদন করার পরেও কেন অ্যাকাউন্টে টাকা ঢুকলো না সে প্রশ্ন করেন মহিলারা। এরপর জেলা শাসকের দপ্তরের ভিতরে ঢুকে বৈঠক করতে বসেন অগ্নিমিত্রা। দুপুরের ২:৩০ নাগাদ প্রশাসনিক বৈঠক মুলতবি করে দেন মন্ত্রী। জেলা শাসক বিজিন কৃষ্ণা এবং বিধায়ক শঙ্কর গুছাইতের সঙ্গে মহিলাদের সামনে যান। তাদের বুঝিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। মন্ত্রী বিক্ষোভকারীদের এনরোলমেন্ট নম্বর আধিকারিকদের জমা নিতে বলেন। অগ্নিমিত্রা পালের আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। গতকাল পশ্চিম মেদিনীপুরে জেলা শাসকের দপ্তরে যান অগ্নিমিত্রা। পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দেন। দপ্তরে ঢোকার মুখে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় মহিলারা তার সামনে প্রতিবাদী হয়ে ওঠেন। সেবাশ্রয় নিয়ে স্বস্তি ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ৩টি মামলায় আগামী ১১ সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ পর্যন্ত তাকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মাটি পাচার কেলেঙ্কারি কিংবা আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগের সঙ্গেই অভিষেকের বিরুদ্ধে সেবাশ্রয় নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। দাবি করা হয়েছে, সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের নামে আসলে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করা হচ্ছে এবং সেখানে জড়িয়ে রয়েছে বড়সড় দুর্নীতির ছক। দাবি, যোগ্য অ্যালোপ্যাথি ডাক্তার ছাড়াই হাতুড়ে এবং হোমিওপ্যাথি চিকিৎসকদের নিয়ে জোর কদমে চালানো হয় মডার্ন বা আধুনিক চিকিৎসা। এছাড়াও সমস্ত চিকিৎসাবিদ এবং আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ওই ক্যাম্পে বিপজ্জনকভাবে ব্যবহার করা হচ্ছে আধুনিক মেডিকেল সরঞ্জাম। সঙ্গে রয়েছে চিকিৎসায় চরম গাফিলতির পাশাপাশি বাইরে থেকে জোর করে লোক ধরে এনে ক্যাম্পে ভিড় বাড়িয়ে প্রচারের আলো টানার চেষ্টার অভিযোগকারীর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার
তার সহযোগীরা গভীর অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিভিন্ন সময়ে অনুমতি ছাড়া এই স্বাস্থ্য শিবিরগুলি চালিয়েছেন। সেখানে জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে সাধারণ মানুষকে অবৈধ উপায়ে চিকিৎসা পরিষেবা দেওয়া হতো। অনুমোদনহীন ওষুধ এবং রোগ নির্ণয়ে নানাবিধ যন্ত্রপাতি ব্যবহারের ফলে জনস্বাস্থ্য এবং সাধারণ মানুষের নিরাপত্তায় চরম ঝুঁকির মুখে পড়েছিল বলে উল্লেখ করা হয়। সেই সংক্রান্ত 3টি মামলাতে সাময়িক স্বস্তি মিলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিকে সেবাশ্রয় শিবিরের বিতর্ক মেটার আগে 2022 সালে বহুল চর্চিত ডায়মন্ড হারবার কোভিড মডেল নিয়ে নতুন করে অস্বস্তিতে পড়েছেন অভিষেক। করোনাকালের সেই টেস্টিং ড্রাইভের নিয়মকানুন ও স্বচ্ছতা নিয়ে উঠে আসা অভিযোগের ভিত্তিতে রাজ্য মেডিকেল কাউন্সিলকে তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় মেডিকেল কমিশন। বিজেপি নেতা অভিজিৎ দাসের দায়ের করা অভিযোগের সূত্র ধরে শুরু হয়েছে দিল্লির এই কড়া পদক্ষেপ। দাবি করা হয়েছে 2022 সালে জানুয়ারি মাসে আয়োজিত মেগা কোভিড-19 টেস্টিং ড্রাইভে সরকারি সম্পত্তি ও অর্থ ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা হয়নি। অভিযোগপত্রে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রধান অভিযুক্ত করার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা তৎকালীন জেলা শাসক এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলা তৎকালীন সুপারিনটেন্ডেন্ট সহ মোট 26 জন পদস্থ কর্মকর্তার ভূমিকা খতিয়ে দেখার জন্য আবেদন জানানো হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর যেসব প্রতিশ্রুতি পূরণে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম বাংলা স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানো। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হোক বা সরকারি হাসপাতাল, রোগীরা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কি না প্রথম দিন থেকে তার নজরে রেখেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। দায়িত্ব পাওয়ার পর থেকে প্রায় দিনই সরকারি হাসপাতালে হাল হকিকত খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছেন হাসপাতালে। পূর্ব বর্ধমানের বরশুল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হঠাৎ হাজির স্বাস্থ্যমন্ত্রী। আচমকা তাকে ওয়ার্ডে ঢুকতে দেখে অবাক ডাক্তার নার্সরা। জেলা স্বাস্থ্য দপ্তর বা পুলিশ কারোর কাছে কোনো খবর ছিল না মন্ত্রীর আসার বিষয়ে। রাতে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, রোগী ও তাদের পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি। এক নার্সের পিঠ চাপড়ে প্রশংসা করতেও দেখা যায় স্বাস্থ্যমন্ত্রীকে। পরে মন্ত্রী বলেন, এখানে চিকিৎসা পরিষেবা ও নার্সিং ব্যবস্থা ভালো, তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। সাফাইটা ঠিকমতো হচ্ছে না, সেটা ঠিক করতে হবে। এদিন রাত 9টা নাগাদ স্বাস্থ্যকেন্দ্রে আসেন স্বাস্থ্যমন্ত্রী। জরুরি বিভাগ, ইনডোর বিভাগ ঘুরে দেখেন। ফ্রিজার খুলে ওষুধ, ভ্যাকসিন খুঁটিয়ে পরীক্ষা করেন। অন্যত্র থাকা ওষুধের প্যাকেট খুঁটিয়ে দেখেন ডেট এক্সপায়ার হয়েছে কিনা বা কোনো ত্রুটি আছে কিনা। হাসপাতালে বিভিন্ন রেজিস্টার নথিও খতিয়ে দেখেন মন্ত্রী। তবে স্বাস্থ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে এখানকার ব্যবস্থা দেখে খুশি। রোগীর আত্মীয়দের সঙ্গে হাত মেলানো এবং তাদের পিঠে হাত দিয়ে হাসি মুখে কথা বলেন মন্ত্রী। একসময় এখানে চিকিৎসক কোয়ার্টারে অনেকবার কাটিয়ে গিয়েছেন বলেও মন্ত্রী জানান। তৃণমূল নেতা সুজিত বসু জামিনের মামলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে এক নজিরবিহীন নাটকীয় মোড়। বিচারপতির চেম্বারে অনধিকার প্রবেশ ও নথি দেখার চেষ্টার অভিযোগে যখন শোরগোল তুঙ্গে, ঠিক তখনই ঘটনার নতুন মাত্রা যোগ করলেন মামলার অ্যাডভোকেট অন রেকর্ড মৌসুমী ভাওয়াল। বিচারপতি শুভ্রা ঘোষের করা পর্যবেক্ষণের প্রেক্ষিতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সচিবের কাছে লিখিত আবেদন জানিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানালেন তিনি। বুধবার সুজিত বসু জামিন মামলাটি থেকে নিজেকে সরাবার কথা ঘোষণা করেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। আদেশে তিনি অত্যন্ত কঠোর মন্তব্য করে জানান, 17ই আগস্ট রায় সংরক্ষিত হওয়ার পরদিন অর্থাৎ 18ই আগস্ট তার অনুপস্থিতিতে সুজিত বসুর পক্ষে এক আইনজীবী বিচারপতির ব্যক্তিগত সচিবের সঙ্গে যোগসাজশ করে চেম্বারে ঢোকেন এবং মামলার নথি বের করে দেখার চেষ্টা করেন। এই ঘটনায় পরোক্ষ উদ্দেশ্যের গন্ধ পাচ্ছেন জানিয়ে আদালতের নিরপেক্ষতা রক্ষার্থে মামলাটি ছেড়ে দেন তিনি এবং বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নজরে আনার কথা বলেন। বিচারপতির এই আদেশের পরেই কলকাতা হাইকোর্টে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এরপরই 20 আগস্ট প্রধান বিচারপতি সচিবকে এক চিঠি পাঠান মামলার অ্যাডভোকেট অন রেকর্ড মৌসুমী ভাওয়াল। চিঠিতে তিনি স্পষ্ট জানান, আদালতের এই পর্যবেক্ষণ তার দীর্ঘ আইনি জীবনের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আইনজীবী মৌসুমী ভাওয়ালের দাবি, 18ই আগস্ট তিনি নিজ উদ্যোগে বা অন্যায্য উদ্দেশ্যে বিচারপতির চেম্বারে যাননি। 15 নম্বর কোর্ট রুমের কোর্ট অফিসার শিখা মুখোপাধ্যায়ের নির্দেশে তিনি কিছু আইনি নজির বা জাজমেন্টের প্রতিলিপি জমা দিতে সেখানে গিয়েছিলেন। নিজের দাবির সপক্ষে একটি হলফনামাও চিঠির সঙ্গে জমা দিয়েছেন তিনি। চিঠিতে তিনি আর্জি জানিয়েছেন, অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সত্য উন্মোচন করা হোক, যাতে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পান না। পাশাপাশি সেদিন ঠিক কী ঘটেছিল তা নিশ্চিত করতে এবং নিরপেক্ষ তথ্য প্রমাণের জন্য বিচারপতি শুভ্রা ঘোষের চেম্বারের সামনে ঘরে সিসিটিভি ফুটেজ অবিলম্বে সংরক্ষণ ও খতিয়ে দেখার আবেদনও জানিয়েছেন তিনি। সব মিলিয়ে সুজিত বসুর জামিন মামলা ঘিরে এবার বিচারপতি বনাম আইনজীবীদের টানাপোড়েন কলকাতা হাইকোর্টের আইনি অলিন্দে শোরগোল চরম সীমায় পৌঁছেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন প্রধান বিচারপতি
বিচারপতির দপ্তর থেকে কি পদক্ষেপ নেওয়া হয় এখন সেদিকেই নজর সকলের। জনগণনার কারণে কোনোভাবেই পঠন পাঠনের উপর প্রভাব ফেলা যাবে না। জনগণনার কাজে যুক্ত থাকা শিক্ষককে ওই কাজের সময় অন ডিউটি বলে গণ্য করতে হবে, এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, জনগণনার দায়িত্বে থাকা শিক্ষকের কাজ অন্য শিক্ষককে বুঝিয়ে দেবেন প্রধান শিক্ষক, যাতে পঠন পাঠন ব্যাঘাত না হয়। আর দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে তার কাজের দায়িত্ব সময়ে বুঝিয়ে দেবেন সেন্সাস ডিরেক্টর। সম্প্রতি জনগণনা সম্পর্কিত রাজ্যের একটি বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল, তবে সেই সিদ্ধান্ত থেকে পিছু হাটে সরকার। স্কুল চলাকালীন বা স্বাভাবিক কর্মদিবসে সম্পন্ন করতে হবে জনগণনার কাজ। সরকারি স্কুলের শিক্ষকদের ছুটির দিনে অর্থাৎ শনি ও রবিবার জনগণনা ডিউটি দেওয়ার পুরনো সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে রাজ্য। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে তারা জানিয়েছে, শিক্ষকদের সপ্তাহান্তে জনগণনার কাজে পাঠানোর যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। মূলত সরকারি শিক্ষকদের সপ্তাহের কাজের পাশাপাশি সপ্তাহান্তে বা ছুটির দিনগুলিতে সেন্সাসের কাজে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। মামলার শুনানিতে রাজ্য ও কেন্দ্রের অবস্থানের মধ্যে চরম সমন্বয়ের অভাব দেখে অসন্তোষ প্রকাশ করে আদালত। রাজ্যে যুক্তি ছিল, পঠন পাঠন ও স্কুলের নিয়মিত কাজকর্ম ব্যাহত না করতেই সপ্তাহান্তের শিক্ষকদের নিয়ে জনগণনার কাজ করানো যুক্তিসঙ্গত, কিন্তু উল্টো সুর শোনা যায় কেন্দ্রের গলায়। কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়, সেন্সাসের কাজের জন্য শিক্ষকদের স্কুল চলাকালীন সপ্তাহের সাধারণ কর্মদিবসেই ব্যবহার করা উচিত। রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার দুই বিপরীতধর্মী অবস্থানের কারণে আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়। এরপরই বিষয়টি নিয়ে আদালত হস্তক্ষেপ করলে আগের জারি করা নোটিশটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানায় প্রশাসন। বিকাশ ভবন থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তিতেও জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের পঠন পাঠনের স্বার্থ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরকে শিক্ষকদের জনগণনার কাজে ব্যবহারের আর্জি জানানো হয়েছে। ফলে গত ৩রা আগস্ট পর্যন্ত জারি করা নির্দেশিকাটি প্রত্যাহার করা হয়েছে। তবে এর অর্থ এই নয় যে শিক্ষকরা সেন্সাসের কাজ থেকে পুরোপুরি রেহাই পেলেন। শিক্ষকদের কিভাবে এবং কখন জনগণনার দায়িত্ব দেওয়া হবে তার নতুন সময়সূচি ও দিক নির্দেশ ঠিক করবে সেন্সাস বোর্ড।